বর্তমান প্রেক্ষাপটে ইরান ছাড়া বিশ্বের আর কোনো দেশের ইসরায়েলের মূল ভূখণ্ডে এককভাবে হামলা চালানোর সাহসিকতা নেই। ইরানের রয়েছে নিজস্ব ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্ক, যা মধ্যপ্রাচ্যের আর কোনো দেশের নেই। বেশিরভাগ আরব দেশ, সৌদি আরব, জর্ডান, মিশর, এরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলে, কারণ এক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক, মার্কিন মিত্রতা ও অর্থনৈতিক স্বার্থ বড় ভূমিকা রাখে। ইসরায়েলের ওপর হামলা হলেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির তাৎক্ষণিক সমর্থন তেল আবিব পাবে। সেই ঝুঁকি কোনো দেশ সরাসরি নিতে চায় না। মধ্যপ্রাচ্যের ইতিহাসে ইসরায়েলের মূল ভূখণ্ডে সরাসরি ও এককভাবে ক্ষেপণাস্ত্র হামলার দৃষ্টান্ত খুবই বিরল। সম্প্রতি ইরান যেভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হামলা চালিয়েছে, অতীতে এভাবে আর কোনো দেশ সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে এমনভাবে আঘাত হানতে পারেনি বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে হামলার ইতিহাসে হামাস, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়লেও কোনো রাষ্ট্রের পক্ষ থেকে এককভাবে এবং সরকারি ঘোষণার মাধ্যমে সরাসরি আক্রমণ চালায়নি কেউই। তবে ইরানের সাম্প্রতিক হামলা সেই নজির ভেঙে দিয়েছে। তবে ইরান এর আগে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে রাষ্ট্রীয়ভাবে হামলা চালায়নি। ইরান গত কয়েক দশক ধরে পরোক্ষভাবে হামাস, হিজবুল্লাহ ও অন্যান্য মিলিশিয়া গোষ্ঠীকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে আসছে। লেবানন, গাজা, সিরিয়া এসব স্থানের মাধ্যমে ইরান ইসরায়েলকে ঘিরে রেখেছে এবং প্রভাব বিস্তার করছে। তবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা ইরানের ইতিহাসে এবারই প্রথম। এর আগে সীমিত পরিসরে সিরিয়া থেকে ইরানি রিভলিউশনারি গার্ডের কিছু ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ার ঘটনা ঘটেছে। তবে সেটাও সীমান্ত এলাকায় সীমিত ছিল এবং তা কখনো রাষ্ট্রীয়ভাবে খোলাখুলি ঘোষণা দিয়ে মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার মতো ছিল না। এই ঘটনার মধ্যে দিয়ে ইরান ইসরায়েল দ্বন্দ্ব একটি নতুন পর্যায়ে পৌঁছেছে বলে বিশ্ব বিশ্লেষকরা মনে করেছেন। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ নয়, বিশ্ব কূটনৈতিকেও বড় ধরনের প্রভাব ফেলবে। ফলে ইসরায়েলের নিরাপত্তা নীতি ও সামাজিক জবাব কী হবে তা নিয়ে জোরালো আলোচনা চলছে। এই হামলার পর পরিস্থিতি কতটা উত্তপ্ত হয় এবং আন্তর্জাতিক মহল ও শক্তিধর দেশগুলো কিভাবে মধ্যস্থতায় এগিয়ে আসে। ইরান এই হামলার মাধ্যমে শুধু ইসরায়েলের সামরিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করেনি, বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়া কতদূর যেতে পারে তা যাচাই করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এটি এক বড় টার্নিং পয়েন্ট। পশ্চিমা রাজনৈতিক পর্যবেক্ষণ অধ্যাপক জেনিফার ব্রাউনের মতে, বেশিরভাগ আরব দেশ যেখানে ইসরায়েলের সঙ্গে সহানুভূতি নীতিতে গিয়েছে, সেখানে ইরান নিজেকে মুসলিম বিশ্বের একমাত্র প্রতিরোধের মুখপাত্র হিসেবে তুলে ধরতে চাচ্ছে। এই হামলা সেই বার্তাকেই জোরালো করেছে। ইরান সরাসরি আক্রমণ চালিয়ে একটি রেড লাইন অতিক্রম করেছে। এই ঘটনার পর ইসরায়েল যে চুপ থাকবে তা অসম্ভব। ফলে পুরো অঞ্চলেই উত্তেজনা আরও বেড়ে যাবে। উত্তর কোরিয়া, পাকিস্তান ইত্যাদি দূরবর্তী দেশ হওয়ায় তাদের কোনো স্বার্থ বা সীমান্ত সংলগ্ন অবস্থান নেই, তাই তাও বাস্তবে একক হামলা করবে না। আফগানিস্তান কিংবা ইরাকের সেই ধরনের সামর্থ্য নেই তেল আবিবের হামলা চালানোর। ফলে ইরানই একমাত্র দেশ যার আছে রাজনৈতিক ইচ্ছা, সামরিক পরিকাঠামো ও আঞ্চলিক প্রভাব খাটানোর সক্ষমতা, যে কারণে তেহরান এই স্পর্ধা দেখিয়েছে। তবে বিভিন্ন কারণে ইরানের এই হামলাটি বেশ ব্যতিক্রমী। প্রথমবারের মতো একটি রাষ্ট্র ইরান প্রকাশ্যে নিজের নামে ইসরায়েলের মূল ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে। এত বড় আকারে সরাসরি সরকারি হামলার ঘটনা এর আগে ঘটেনি। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো আয়রন ডোম বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক দিক থেকে এটি বিশাল আঘাত, কারণ ইসরায়েলের বৈরী রাষ্ট্রগুলো দেখতে পেল যে দূর থেকে সরাসরি হামলা চালানো সম্ভব। আরব ইসরায়েল যুদ্ধে 1967 ও 1973 সাল পূর্ণ সামরিক আক্রমণ হলেও এককভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিবেচনায় এটি স্পষ্টতাই সবচেয়ে বড় ও নজিরবিহীন।